অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ইতিহাস গড়লেন রজার ফেদেরার, জিতলেন ক্যারিয়ারের 18তম গ্র্যান্ড স্ল্যাম। ভারতের বিপক্ষে টেস্টের আগে ইনজুরি কাটিয়ে ওঠার আশাবাদ ইমরুল কায়েসের। 2019-এর আগে 4 দিনের টেস্ট কার্যকরের সুযোগ নেই জানালেন বিসিবি প্রধান নির্বাহী। বিসিএল এর দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের দাপট, মধ্যাঞ্চলের বিপক্ষে লিটন দাসের ডাবল সেঞ্চুরি, নাইম ইসলামের দারুণ শতকে রানের পাহাড়ে উত্তরাঞ্চল। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় ফুটবল দলের কোচ, সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি। ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক করা হলো এএফসি লাইসেন্স। এবং ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ আর্চারির তৃতীয় দিনে স্বাগতিকদের দাপট, 6 ইভেন্টের ফাইনালে বাংলাদেশ, স্বর্ণ জয়ের প্রত্যাশা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের খবর। ইতিহাস গড়া ফাইনালে শেষ পর্যন্ত জয় পেলেন রজার ফেদেরার। মহাকাব্যিক ফাইনালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে 3-2 সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ফেডেক্স, যা সুইস তারকার এবছরের প্রথম ও ক্যারিয়ারের 18তম গ্র্যান্ড স্ল্যাম জয়। কিন্তু সুইস তারকা হারিয়ে গেছেন। বিশ্বজুড়ে এই কথা যে ফেডেক্সের জন্য অভিশাপ, এমন অভিশাপ যার যন্ত্রণা মেটাতে 36 বছর বয়সেও জ্বলে ওঠা যায়। দীর্ঘ 6 বছর পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হন দুই টেনিস তারকা ফেদেরার ও নাদাল। প্রথম সেটে 6-4 গেমে জয় পান ফেদেরার, কিন্তু তবে তৃতীয় সেটে পাত্তাই পাননি রাফা। ফেদেরারের কাছে 6-1 গেমে উড়ে যান এই স্প্যানিশ তারকা। পরের সেটে নাদাল আবারও 6-3 গেমে জিতলে খেলা গড়ায় পঞ্চম সেটে। শেষ সেটের শুরুতে রুদ্ধশ্বাস লড়াই হলেও শেষ দিকে দাপট দেখান ফেদেরার, সেট জিতে নেন 6-3 গেমে। গ্র্যান্ড স্ল্যামে দুই টেনিস মহারথীর নবম দেখায় তৃতীয়বারের মতো শিরেন রড লেভার, রাফায়েল নাদাল আর রজার ফেদেরার। এক ফ্রেমে বন্দী হল 43 গ্র্যান্ড স্ল্যাম। মাকসুম আলম খান, সময় সংবাদ। দ্রুততার সঙ্গে ইনজুরির ধকল কাটিয়ে উঠছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। তবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাস থাকলেও মূল স্কোয়াডে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে নির্বাচকদের হাতে। এমনটাই জানিয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা ইমরুল কায়েস। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের 3 ফরম্যাটেই খেলেছিলেন ওপেনার ইমরুল কায়েস। দলের হয়ে খুব বেশি অবদান রাখতে না পারলেও মুশফিকুর রহিমের ইনজুরির কারণে ব্যাটিং অর্ডারের দায়িত্বটা বর্তেছিল তার উপর। কিন্তু দুর্ভাগ্য ইমরুলের। কিউইদের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিমের সাথে দুর্দান্ত শুরু করেও রান নিতে গিয়ে পড়লেন ইনজুরির কবলে। ফলস্বরূপ শেষ টেস্টে খেলতে না পারার দুঃখ। ব্যর্থতার নিউজিল্যান্ড সফর শেষে এবার টাইগাররা প্রস্তুতি নিচ্ছেন ভারতের মাটিতে অভিষেক টেস্ট খেলার জন্য, যার ব্যতিক্রম নন ইমরুলও। প্রত্যেকটা প্লেয়ার এরকম একটা সিরিজ খেলার জন্য বসে থাকে, যেরকম সিরিজ আমাদের বাংলাদেশের প্লেয়াররা খুব কমই খেলে, আসলে এরকম খেলতে পারে না। সো এটা অবশ্যই একটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা গোল্ডেন চান্স এরকম একটা জায়গায় খেলা। সো অবশ্যই আমি অনেক এক্সাইটেড এবং সবাই এক্সাইটেড এরকম একটা সিরিজ খেলার জন্য। প্রাথমিক স্কোয়াডে থাকা ইমরুল ইনজুরি কাটিয়ে উঠতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারত সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী হলেও সব সিদ্ধান্ত নির্বাচক ও ফিজিওর হাতে ছেড়ে দিয়েছেন তিনি। একটু সাইকেলিং করছি, বাট আমার কাছে অনেক বেটার ফিল হয়েছে। রানিং এ কোনো পেইন আসে নাই, সাইকেলিং এও কোনো পেইন হয় নাই। তো ডাক্তারের সাথে কথা বললাম, তো ওরা বললো যে অনেক বেটার। ফিজিও যদি গুড নিউজ দেয় বা পজিটিভ কিছু বলে আমার ফিটনেস টেস্ট নিয়ে, তাহলে আর প্রবলেম সিলেক্টারদের কাছে যদি বলে যে প্রবলেম নয়, তাহলে যদি আমি সিলেক্ট না হই তাহলে এটা ডিফারেন্ট ব্যাপার। তবে শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে উঠতে না পারলেও সুস্থ হয়ে ফিরে দলের হয়ে যে কোনো ফরম্যাটেই আবারও দুর্দান্তভাবে ফিরতে চান মেহেরপুরের ক্রিকেটার ইমরুল কায়েস। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। 5 দিনের নয়, ভবিষ্যতে টেস্ট ম্যাচ হতে পারে 4 দিনের, এমন খবরে সরব এখন ক্রিকেট পাড়া। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির আসন্ন সভার পর, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে এফটিপি অনুযায়ী সব দলেরই সূচি চূড়ান্ত থাকায় 2020 সালের আগে 4 দিনের টেস্ট কার্যকর হবার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিসিবির এই কর্মকর্তা। ভারত সফরের প্রস্তুতি কি নেবে? গোটা দলের উপর এখন যেন ইনজুরির কালো ছায়া। কিন্তু এর মাঝে আরেক খবরে গরম হলো ক্রিকেট পাড়া। ভবিষ্যতে নাকি 5 দিন থেকে কমিয়ে টেস্ট ম্যাচ করা হতে পারে 4 দিনের।
এর আগে 2009 সালে এমন উদ্যোগে বেশ সোচ্চার হয়েছিলেন আইসিসির বেশ কিছু কর্মকর্তা। নানা পক্ষের আলোচনা সমালোচনার পর সেটি অবশ্য তখন ধামাচাপা পড়ে যায়, কিন্তু সেই আলোচনায় আবারও কাগজে কলমে জায়গা পাচ্ছে বিশ্ব ক্রিকেটে। ফেব্রুয়ারিতে আইসিসির নির্বাহী কমিটির সভায় এজেন্ডা তালিকার বেশ খানিকটা জুড়েই থাকতে পারে 4 দিনের টেস্ট। 4-day টেস্ট ম্যাচ যেটা হবে, তো 5-day টেস্ট ম্যাচটাই উইল বি কনভার্টেড টু 4-day টেস্ট ম্যাচ, এবং প্লেইং কন্ডিশনে তখন ওভাবে কিছু পরিবর্তন হতে আসতে পারে। প্রিলিমিনারি স্টেজে একটা আলোচনা হয়েছিল এবং সম্ভবত ক্রিকেট কমিটিতেও এটা আলোচনা হয়েছে, বাট আমাদের মিটিংয়ে ফর্মালি এবারই হয়তো আসবে। আইসিসি একটা জানেন যে ক্রিকেট কমিটি আছে, তারা এটা নিয়ে তাদের যাচাই বাছাই করে, তবে আলোচনায় আছে এজেন্ডাটা। তবে টেস্ট খেলুড়ে দেশগুলোর আগামী কয়েক বছরের সফরসূচি চূড়ান্ত করা আছে আগেই। কোনো ধরনের সমস্যা না হলে সে অনুযায়ী হবে দলগুলোর খেলা। তাই এফটিপির হিসেবে এখনই কার্যকর হবার সুযোগ নেই এই পরিকল্পনা। এফটিপির আমাদের 2023 পর্যন্ত আমাদের অন্যান্য বোর্ডগুলোর সাথে একটা এফটিপি করা আছে। সো আর আইসিসির একটা আলোচনা আছে যে ওয়ান ডে স্পেশালি ওয়ান ডে, এবং যেহেতু ওয়ান ডে টেস্ট এবং ক্রিকেট স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছে, এই ধারাবাহিকতায় হয়তো বা তারা 19 পর্যন্ত রেখেছে। যেহেতু এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে 19 এর পরে হবে। বাণিজ্যিকীকরণের যুগে ক্রিকেটেও এসেছে পরিবর্তন। একসময় যে দীর্ঘ পরিসরের ক্রিকেটই ছিল একমাত্র ভার্সন, কালের বিবর্তনে ওয়ানডে এমনকি টি-20-রও আবির্ভাব ঘটে। এই স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটের প্রতি দর্শক আগ্রহ আর অর্থনৈতিক লাভ বিবেচনায় এনেই নাকি সাদা পোশাকের ক্রিকেটে প্রতি ম্যাচকে আরো ছোট করার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। বিসিএল এর দ্বিতীয় দিনে 2 ভেন্যুতেই ছিল ব্যাটসম্যানদের দাপট। লিটন দাসের ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের 224 রানের জবাবে পূর্বাঞ্চল সংগ্রহ করেছে 367 রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত করেছে 1 উইকেটে 65 রান। এদিকে সিলেটে আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে নাঈম ইসলামের ক্যারিয়ার সেরা ইনিংসে উত্তরাঞ্চলের সংগ্রহ 7 উইকেটে 474 রান। সিলেটে আগের দিনের 3 উইকেটে 210 রানের স্কোর নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। দিনের চতুর্থ ওভারে দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাকের শিকার হয়ে আউট হন নাসির হোসেন। জাতীয় লিগে দারুণ খেলা ধীমান ঘোষ টিকতে পারেননি বেশিক্ষণ। দ্রুত 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও অভিজ্ঞ নাঈম ইসলাম ও আরিফুল হকের ব্যাটে এগিয়ে যেতে থাকে উত্তরাঞ্চলের ইনিংস। আরিফুল ব্যক্তিগত 43 রানে আউট হলেও ধৈর্যের পরীক্ষা দেন নাঈম ইসলাম। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে 18তম সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। দক্ষিণাঞ্চলের তারকাখচিত বোলিং লাইনকে হতাশায় ডুবিয়ে সোহরাওয়ার্দী শুভর সঙ্গে সপ্তম উইকেটে 118 রানের কার্যকরী জুটি গড়েন ছক্কা নাঈম। দিনের শেষ ভাগে শুভ 57 রানে আউট হলেও ডাবল সেঞ্চুরির অপেক্ষায় নাঈম ইসলাম। 457 বলে ক্যারিয়ার সেরা 176 রানে অপরাজিত আছেন তিনি। দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ 7 উইকেটে 474 রান। এদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বোলারদের বিপক্ষে লড়াইটা হয়েছে পূর্বাঞ্চলের এক লিটন দাসেরই। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 224 রানের জবাবে আগের দিনের বিনা উইকেটে 90 রান নিয়ে দিন শুরু করে পূর্বাঞ্চল। শুরুতে মেহেদী মারুফের উইকেট হারায় অলোক কাপালির দল। এরপর তাসামুল কিছুটা সময় লিটনকে সঙ্গ দিলেও জাকির, সাইফুদ্দিন, ইয়াসির ও কাপালিরা ছুঁতে পারেননি 2 অঙ্কের স্কোর। কিন্তু অন্য প্রান্তে লিটনের ব্যাটে ছুটতে থাকে রানের ফোয়ারা। অনেকটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন দিনাজপুরের এই ক্রিকেটার। সেঞ্চুরির পর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাও তুলে নেন এই ওপেনার। পূর্বাঞ্চলে শুভাগত হোম 5 উইকেট পেলেও ফেরাতে পারেননি লিটনকে। টাইব্রেকের শিকার হয়ে দলীয় 360 রানে লিটন যখন আউট হন, ব্যক্তিগত স্কোরের খাতায় তার নামের পাশে লেখা 219 রান। 241 বলে 26টি 4 ও 4টি 6 খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। লিটন আউট হবার পরপরই 367 রানে শেষ হয় পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। 143 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ 1 উইকেটে 65 রান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারত ইংল্যান্ড টি-20 সিরিজের খবর। টান টান উত্তেজনার ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনল ভারত। নাগপুরে দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের 144 রানের জবাবে 139 রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় থ্রি লায়নরা। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি ব্যক্তিগত 21 রানে আউট হন। যুবরাজ রায়নারা দ্রুত ফিরে গেলেও লোকেশ রাহুলের ব্যাটে এগুতে থাকে ভারতের ইনিংস। ক্যারিয়ারের প্রথম 50 তুলে নিয়ে রাহুল আউট হন 71 রানে। এরপর ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে 144 রানের সংগ্রহ পায় টিম ইন্ডিয়া। জবাবে দলীয় 22 রানে 2 ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। জো রুট ও বেন স্টোকসের ব্যাটে জয়ের পথেই ছিল ইয়ন মর্গানের দল। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার 8 রান ছিল। বুমরার মাপা লাইনের বোলিংয়ে মাত্র 2 রান নিতে পারে সফরকারীরা। ফলে 5 রানের জয় সিরিজে ফেরে বিরাট কোহলির দল। চ্যাপেল হ্যাডলি সিরিজের খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড।
অকল্যান্ডের ইডেন পার্কে দুদলের ম্যাচটি শুরু হবে সোমবার ভোর 4টায়। মাত্রই বাংলাদেশকে টেস্ট, টি-20 ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করে দারুণ উজ্জীবিত নিউজিল্যান্ড ক্রিকেট দল। এবার নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিশোধের মিশনে নেমে পড়তে প্রস্তুত কেন উইলিয়ামসনরা। গেল ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় তাদের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষত এখনো মনে পুষে রেখেছে কিউইরা। বছর ঘুরে এবার সুযোগ এসেছে সে হারের শোধ নেয়ার। এই সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরেছে রস টেইলর। এর আগে ইডেন পার্কে খেলা 4টি ওয়ানডের মধ্যে সবকটিতে জয় আছে নিউজিল্যান্ডের। এর মধ্যে এই মাঠে অতীতে 2টি ওয়ানডেতে অজিদের হারানোর রেকর্ড আছে ব্ল্যাক ক্যাপদের। অন্যদিকে অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ন হেলির পর তৃতীয় উইকেট রক্ষক হিসেবে এই সিরিজে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড। ইনজুরিতে স্মিথ আর বিশ্রামে রাখা হয়েছে ওয়ার্নারকে। এই সুযোগে কপাল খুলেছে ওয়েডের। গেল 4 বছরে এই প্রথম স্মিথ, ওয়ার্নার ও জর্জ বেইলিকে ছাড়া কোনো ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। আগামী 23 ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে 4 ম্যাচের টেস্ট সিরিজ লড়বে অজিরা। তার আগে এই সিরিজে ভালো কিছু করতে চায় অস্ট্রেলিয়া। দেশের ফুটবলের খবর। মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দল দেশি না বিদেশি কোচের অধীনে খেলবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। রোববার গত 1 মাসের ফুটবলের অগ্রগতি নিয়ে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে অনূর্ধ্ব 15 ফুটবলার বাছাই, ক্লাবগুলোর এফসি লাইসেন্স বাধ্যতামূলক এবং এলিট রেফারিং কোর্স সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। গত বছর জাতীয় ফুটবল দলের ভুটান বিপর্যয়ের পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে মাঠের খেলার চেয়ে আপাতত কথাতেই বেশি মনোযোগী ফেডারেশন কর্তারা। বাফুফের দাবি কাজ শুরু হয়েছে ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 3য় পর্যায়ের। তবে বাস্তবতা হচ্ছে 2-1টি দৃশ্যমান অগ্রগতি ছাড়া সব জায়গাতে রয়েছে শুভঙ্করের ফাঁকি। এখনো চূড়ান্ত করা হয়নি জাতীয় দলের কোচ, মাঠে গড়ায়নি সুহরওয়ার্দী কাপ। এখানে আমাদের সব কমিটিগুলো বসে একটা জিনিস খেয়াল করলেন যে ডিস্ট্রিক্টগুলোর এখন যে অবস্থা আছে, এখন যদি আন্ডার 18 আজকেই শুরু করি, টিম উইল নট বি ভেরি পারফর্মিং ওয়েল। তবে ফেডারেশন সভাপতির তুরুপের তাস নারী ফুটবল দল। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত জে গ্রিন সাকাই টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে গিয়েছে দুটি ছড়িয়েছে ছোটন শিষ্যরা। তাই তো ছোট দলকে নিয়ে এবার বড় পরিকল্পনা সালাউদ্দিনের। সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী মাসে সিঙ্গাপুর যাচ্ছেন কৃষ্ণা মার্জিয়ারা। আমাদের এই মেয়েগুলা ইজ নট ইউজ টু ভেরি হার্ড ট্রেনিং, সো সেই জন্য তারা কিছু কমপ্লেন করে, করে, বাট দেন এগেন আই থিঙ্ক 3-4 মাস চলে গেলে ওরাও বুঝে যাবে। যেরকম ওরা ওখানে জাপানে দেখে আসছে, জাপান এক্সপিরিয়েন্সটা পেয়েছে। সো এইভাবে 3-4 মাস খেললে প্র্যাকটিসটা যে কত ইম্পর্টেন্ট, দ্যাট দে উইল আন্ডারস্ট্যান্ড। সে সঙ্গে আগামী মৌসুম থেকে ক্লাবগুলিকে বিপিএল ও বিএসএল এ অংশগ্রহণের ক্ষেত্রে ক্লাব লাইসেন্স থাকা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে। ক্লাব লাইসেন্সিং ইজ আ মাস্ট, না হলে আমার টিমগুলো ফিউচারে এফসি কাপ খেলতে পারবে না। আমরা অনেকদিন ধরে কাজ করছি, বাট এখন এমন একটা স্টেজে আসছে যে এরপরে আমাদেরকে খেলতে না দিলে, দ্যাট ইজ ওয়্যার দ্য মানি ইজ, দ্যাট ইজ ওয়্যার এভরিথিং ইজ। আর আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের পারফরমেন্সের উপর ভিত্তি করেই চূড়ান্ত করা হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের স্কোয়াড। এরপরে ওরা খেলবে শেখ কামাল গোল্ড কাপ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জাপানে শেষ হলো 2 দিন ব্যাপী গ্রিন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভ্যাল। রোববার আসরের শেষ দিনে 3টে ম্যাচ খেলে 2টিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল। জে গ্রিন সাকাই একাডেমি মাঠে ডি গ্রুপের দিনের প্রথম ম্যাচে আমাগাসাকি লেডিস দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে 16 মিনিটের মধ্যে স্বপ্নার জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 19 মিনিটে কৃষ্ণা এবং 34 মিনিটে মার্জিয়ার গোলে 4-0 ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড অনূর্ধ্ব 16 দলের মুখোমুখি হয় কৃষ্ণা মার্জিয়ারা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। টাইব্রেকারে খেলা গড়ালে 4-2 ব্যবধানে হেরে যায় গোলাম রব্বানের ছোটনের দল। আর শেষ ম্যাচে টোকিও ইউনিভার্সিটি সোয়ো দলের মুখোমুখি হয় বাংলাদেশ। স্বপ্নার জোড়া গোল এবং আখি ও শিলুর একটি করে গোলে 4-0 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। অনূর্ধ্ব 16 ফুটবল দল টুর্নামেন্টে একটি প্রস্তুতি ম্যাচ সহ মোট খেলা 7 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে কৃষ্ণা মার্জিয়ারা। খেলার সময় আরও থাকছে লা লিগায় লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে বেটিসের বিপক্ষে 1-1 গোলে ড্র করল বার্সেলোনা। কিছুক্ষণ পর রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আর্চারি প্রসঙ্গ, সমাপ্তির দ্বারপ্রান্তে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ।
যেখানে এখন পর্যন্ত 6টি ইভেন্টে দাপট দেখিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছে বাংলাদেশের প্রতিনিধিরা। ফাইনালেও পারফরমেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান স্বাগতিক আর্চাররা। পাশাপাশি কোচও শতভাগ আত্মবিশ্বাসী স্বর্ণ জয়ের ব্যাপারে। ক্রিকেট কিংবা ফুটবলের তুলনায় বাংলাদেশে তেমন জনপ্রিয় নয় আর্চারি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই আর্চারির মাধ্যমেই অনেকবার শিরোনামে এসেছে বাংলাদেশ। বরাবরই পৃষ্ঠপোষকতা কিংবা দেশের বাইরে খেলতে না পারার আক্ষেপ ঝরেছে আর্চারদের কণ্ঠে। তবে দেশের মাটিতে আয়োজিত ISSF ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে লাল সবুজদের মন থেকে। কারণ টুর্নামেন্টে যে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাইরের আর্চারদের সঙ্গে, তাই তো স্বাগতিক হওয়ার সুবিধাটাও 16 আনা কাজে লাগিয়েছে স্বাগতিক আর্চাররা। দলগত রিকার্ভ এবং কম্পাউন্ড দুই ইভেন্টেই ফাইনাল নিশ্চিত করেছে দেশের ছেলেরা। সেই সাথে মেয়েদের দলগত রিকার্ভ এবং মিশ্র ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সবার কণ্ঠেই একই সুর, নাম লেখাতে হবে চ্যাম্পিয়নের খাতায়। আমরা আমাদের শটটা ঠিকমতো করতে পারি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আশা করব। ইন্ডিভিজুয়াল যেমন আমি ভুটানের কাছে হেরে গেছি এবং ওরা খুব ভালো স্কোর করে এবং ওদের এশিয়া গেমসের মেডেল হোল্ডারও আছেন। স্কোরিং যেটা দিছি ওই মাঠটা যদি দিতে পারি তাহলে ইনশাআল্লাহ গোল্ড জিততে পারবো। শুধু খেলোয়াড়রাই নয়, স্বর্ণজয়ের স্বপ্ন আছে বাংলাদেশের ভারতীয় কোচ নিশীথ বাবুরও। তাই তো নিজের স্বপ্ন পূরণের ব্যাপারেও শতভাগ আত্মবিশ্বাসী তিনি। ভুটান অনেক স্ট্রং টিম আছে, ইরাকও অনেক স্ট্রং টিম। তো ফাইনালে আমাদের সাথে ভুটানের দেখা হবে রিকার্ভে, ওইটাই একটা মাত্র একটু টাফ, আর বাদ বাকি সবকটা মোটামুটি আশা করি আমরা গোল পাবো। সিনিয়র আর্চাররা একটু টেম্পারমেন্ট নিয়ে নিয়েছে, বাট নিউ আর্চারদের কোনো টেম্পারমেন্ট নাই। ওরা যথেষ্ট ভালো করছে এবং ওদের দিয়ে আশা আছে আমার, এবং ভালো করবে। 6টি ইভেন্টের ফাইনালে উঠলেও স্বাগতিকদের সামনে কঠিন পরীক্ষা। স্বর্ণ জয়ের জন্য বাংলাদেশকে লড়তে হবে ভুটান, মালয়েশিয়া ও আজারবাইজানের মতো দেশগুলোর বিপক্ষে। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর, লুইস সুয়ারেজ মান বাঁচালেন বার্সেলোনার। উরুগুয়ান এই স্ট্রাইকারের শেষ মুহূর্তের গোলে রিয়াল বেতিসের বিপক্ষে 1-1 গোলে ড্র করল কাতালান ক্লাবটি। রিয়ালের চেয়ে 2 ম্যাচ বেশি খেলে 42 পয়েন্ট বার্সেলোনার। টানা 5 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে রিয়াল বেতিসের মুখোমুখি হয় বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, নেইমারদের নিয়ে গড়া শক্তিশালী একাদশ শুরু থেকেই চেপে ধরে স্বাগতিকদের, কিন্তু বেতিসের ডিফেন্স ও রক্ষণের দৃঢ়তায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ফিরেও একের পর এক আক্রমণ সামলাতে নাজেহাল হয় স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ দিকে বেশ কিছু আক্রমণে বার্সার ডিফেন্স কাঁপিয়ে দেন বেতিস। বার্সাকে স্তব্ধ করে দিয়ে 75 মিনিটে মরেনোর গোলে লিড পায় স্বাগতিকরা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিকে এগোচ্ছিল রিয়াল বেতিস, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করে দলকে 1 পয়েন্ট এনে দেন লুইস সুয়ারেজ। 1-1 গোলে ড্র করলেও অন্য ম্যাচে সেভিয়া হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে লুই এনরিকের দল। এদিকে স্প্যানিশ লা লিগার খেলায় ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে স্বাগত জানাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে আজ রাত 1:45 মিনিটে। সান্তিয়াগো বার্নাব্যুতে এবারের মৌসুমে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি মাদ্রিদিস্তানরা। এছাড়া এই মাঠে সোসিয়েদাদ সবশেষ জয় দেখে পায় 2004 সালে। তবে সম্প্রতি মাঠের খেলায় অনেকটা ছন্দ পতন হয় লস ব্ল্যাঙ্কোসদের। নিজেদের শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। এদিক থেকে কিছুটা এগিয়ে সোসিয়েদাদ। নিজেদের শেষ 5টি ম্যাচের 2টিতে জিতেছে তারা। তবে মুখোমুখি লড়াইয়ে শেষ 5 বারের 4টিতেই জয় তুলে নিয়েছে জিদান শিষ্যরা, আর একটি ম্যাচে জয় পেয়েছে সোসিয়েদাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরো খবর, FA কাপের খেলায় সাউদাম্পটনের মাঠ সেন্ট মেরি স্টেডিয়ামে স্বাগতিকদের 5-0 গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। অন্যদিকে বুন্দেসলিগায় টেবিল টপার বায়ার্ন মিউনিখ 2-1 গোলে হারিয়েছে ওয়েডার ব্রেমেনকে। শেষ 4 ম্যাচের 2টিতেই জিতেছিল সাউদাম্পটন, আর আর্সেনাল জিতেছিল মাত্র 1টি ম্যাচে। তবে এই ম্যাচে আগের অমন পরিসংখ্যানের ছিটে ফোটাও মেলেনি। গেল বছরের মে মাসের পর এই ম্যাচের মাধ্যমে আবারও একাদশে ফিরলেন ড্যানি ওয়েলব্যাক। ম্যাচের মাত্র 15 মিনিটের মাথায় গোল করে ফেরাটা করে রাখলেন স্মরণীয়। এর মাত্র 7 মিনিট পর আবারও গোলের দেখা পেলেন এই ইংলিশ ফরওয়ার্ড। অ্যালেক্স চেম্বারলেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করলে দলের স্কোর লাইন হয় 2-0। 35 মিনিটে থিও ওয়ালকট গোল করলে 3-0 লিড নিয়ে বিরতিতে যায় গানাররা। প্রথমার্ধে যেখানে শেষ করেছিলেন ওয়ালকট, বিরতি থেকে ফিরে সেখান থেকেই শুরু করেন এই ইংলিশ। 69 মিনিটে তার দ্বিতীয় গোলে দলের লিড হয় 4-0। ম্যাচের নির্ধারিত সময়ে 6 মিনিট আগে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন ওয়ালকট। তার 84 মিনিটের গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় 5-0।
এদিকে বুন্দেসলিগা ওয়েডার ব্রেমেনের বিপক্ষে 2-1 গোলের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় টানা সপ্তম ম্যাচ জয়ের পথে খেলার 30 মিনিটে গোল করেন আর্জেন রোবেন। রিবেরির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। বিরতিতে যাওয়ার আগে ফ্রিকিক থেকে দুর্দান্ত একটি গোল করে দলকে 2-0 লিড পাইয়ে দেন ডেভিড আলাবা। ম্যাচের 53 মিনিটে ব্রেমেনের পক্ষে ম্যাক্স ক্রুজ গোল করলে জমে ওঠে ম্যাচ। এরপর বেশ কয়েকটি আক্রমণ চালায় দুদল, তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। এই জয়ের ফলে বুন্দেসলিগায় ব্রেমেনের বিপক্ষে রেকর্ড টানা 13 ম্যাচে জয় তুলে নিল বাভারিয়ানরা। আর লিপজিগের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রাখলো আনচেলত্তি বাহিনী। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। এফএ কাপে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসকে 3-0 গোলে হারিয়েছে সিটিজেনরা। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ইউরোপিয়ান ফুটবলের সব আসরেই উঠছে চেলসি। ইপিএল এর শিরোপা অনেকটাই নিশ্চিত। এফএ কাপেও চেলসিকে থামাতে পারেনি ব্রেন্টফোর্ড। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিয় সমর্থকদের সামনে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলেছে কন্তের দল। 14 মিনিটে উইলিয়ানের গোলে লিড পায় ব্লুজরা। 7 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। একে তো চেলসির শক্ত রক্ষণ ভাগ, তার উপর আবার শুরুতেই 2 গোলে পিছিয়ে পড়ে একেবারে ছন্নছাড়া হয়ে পড়ে ব্রেন্টফোর্ড। আক্রমণ তো দূরে থাক, ম্যাচে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে পড়ছিল তাদের। বিরতির পর ফিরে ব্রেন্টফোর্ডকে আরো চেপে ধরে চেলসি। 69 মিনিটে ইভানোভিচের গোলে 3-0 এগিয়ে যায় কন্তের দল। ব্রেন্টফোর্ডের জন্য আরো লজ্জা নিয়ে অপেক্ষা করছিলেন বেলজিয়ান মিকি বাতসুয়াই। 81 মিনিটেই ফরওয়ার্ডের গোলে শেষ পর্যন্ত 4-0 গোলের বড় জয় নিয়ে উল্লাসে মাঠ ছাড়ে চেলসি। এদিকে লিগের শেষ ম্যাচে টটেনহামের সঙ্গে ড্র ছাড়াও এভারটনের কাছে বড় হারে তেতেছিল ম্যানচেস্টার সিটি সমর্থকরা। তাই জয় ফিরতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মরিয়া হয়েছিল পেপ গার্দিওলার দল। ইপিএল না হোক, অন্তত এফএ কাপে নিজেদের টিকিয়ে রাখতে সেলহার্স্ট পার্কে শুরু থেকেই দারুণ লড়াই করেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে একের পর এক চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না সিটিজেনরা। অবশেষে বিরতির আগে দলে যোগ দেয়া গ্যাব্রিয়েল জেসুসের সাহায্যে আসে প্রথম সাফল্য। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের পাস আর স্টার্লিং এর শটে 1-0 লিড পায় ম্যানচেস্টার সিটি। 71 মিনিটে লি রয়সেন ব্যবধান দ্বিগুণ করেন। এরপর শেষ বাঁশি বাজার আগে ইয়াইয়া তোরে জাদুতে 3-0 গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে সিলেটে শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। প্রথমবারের মতো শুরু হওয়া এই লিগে 10টি ক্লাব অংশ নিচ্ছে। এই লিগ থেকে ফুটবলার তুলে আনতে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ করতে দিচ্ছে না জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। নানা জটিলতা কাটিয়ে লিগ চালু করায় দারুণ খুশি স্থানীয় ফুটবলাররা। আর মাঠ সমস্যা কাটিয়ে উঠে এই লিগ নিয়মিত আয়োজন করার প্রতিশ্রুতি ডিএফএ কর্তাদের। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। ডিএফএ ডিএসএ দ্বন্দ্বে সিলেটে প্রথম বিভাগ ফুটবল লিগ বন্ধ ছিল প্রায় 6 বছর। তবে জটিলতা কাটিয়ে 2012 সালে লিগ আয়োজন করে ডিএফএ, কিন্তু আবারও পুরনো চিত্র। এরপর আর মাঠে গড়ায়নি প্রথম বিভাগ লিগ। 7 বছর পর 2013 সালে শেষবারের মতো হয়েছে দ্বিতীয় বিভাগ লিগ, কিন্তু সিলেটে প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়নি কখনোই। ফুটবলের 30টি ক্লাবকে 3 ভাগ করে 10টি প্রিমিয়ার লিগে 10টি প্রথম বিভাগ ও 10টি ক্লাবকে দ্বিতীয় বিভাগে নামিয়ে আয়োজন করা হয়েছে প্রিমিয়ার লিগ। জমকালো আয়োজনে হয়ে গেছে লিগের উদ্বোধনও। এই লিগে অংশ নিতে পেরে খুশি ফুটবলাররা। উপরে ওঠার সিঁড়ি খুঁজে পেতে এই আয়োজনকেই উপযোগী ভাবছেন তারা। প্রতি মৌসুমে যদি লিগটা হয় তখন প্লেয়ারের একটা উত্তেজনা বা আত্মবিশ্বাসটা তার বেড়ে যায়। প্রতি বছর যদি এরকম লিগ হয় তাহলে আমাদের মতো ইয়াং যারা প্লেয়ার আছে তারা খেলার একটু চান্স পাবে। দর্শক দেখবে, কেমন কি অফিসিয়ালও দেখবে, আমাদের উপরে ওঠার চান্স আছে। এই লিগের মাধ্যমে আমার খেলা অনেক ইমপ্রুভ হবে। অনেক ঢাকাইয়া প্লেয়ার সাথে খেলবো, সারা বাংলাদেশের প্লেয়ার সাথে খেলবো, খেলে আমার অনেক এক্সপিরিয়েন্স বাড়বো। আয়োজকরা জানান মাঠের স্বল্পতাই লিগ আয়োজনের প্রধান বাধা। তবে এখন নিয়মিত লিগ চলবে জানিয়ে ডিএফএ সভাপতি বলছেন প্রিমিয়ার লিগ শেষে স্কুল লিগও চালু করবেন। এই মাঠে ক্রিকেট, হকি, ফুটবল, ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্ট হচ্ছে। মাঠের সমস্যার জন্য আমরা নিয়মিতভাবে লিগ করতে পারছি না। ইন্টারন্যাশনাল যেটা ক্রিকেট স্টেডিয়াম আছে এইটার পাশেই আউটার স্টেডিয়াম হচ্ছে। এই স্টেডিয়াম যখন হয়ে যাবে তখন আর আমাদের ফুটবল লিগের করতে আর কোনো সমস্যা হবে না। উদ্বোধনী ম্যাচে আবাহনী ক্রীড়াচক্র জনতা ক্লাবের মুখোমুখি হয়। সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিদিন লিগের 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাসিম।
গেল বছর ফেব্রুয়ারিতে AIPS এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাহরাইনের স্পোর্টস মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ কাসিম। দায়িত্ব নেওয়ার পর থেকে এশিয়ার দেশগুলোর ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কাসিম। এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবস্থা ঘুরে দেখতে এসেছেন তিনি। সফরের প্রথম দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় দেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন কাসিম। বাফুফে ছাড়াও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের বিভিন্ন প্রতিযোগীদের খেলা দেখতে মাঠে যান মোহাম্মদ কাসিম। এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রশংসা করেন তিনি। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ইতিহাস গড়লেন রজার ফেডারার, জিতলেন ক্যারিয়ারের 18তম গ্র্যান্ড স্ল্যাম। ভারতের বিপক্ষে টেস্টের আগে ইনজুরি কাটিয়ে ওঠার আশাবাদ ইমরুল কায়েসের। 2019-এর আগে 4 দিনের টেস্ট কার্যকরের সুযোগ নেই জানালেন বিসিবি প্রধান নির্বাহী। বিসিএল এর দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের দাপট, মধ্যাঞ্চলের বিপক্ষে লিটন দাসের ডাবল সেঞ্চুরি, নাইম ইসলামের দারুণ শতকে রানের পাহাড়ে উত্তরাঞ্চল। এখনো চূড়ান্ত হয়নি জাতীয় ফুটবল দলের কোচ, সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি। ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক করা হলো AFC লাইসেন্স। এবং ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে স্বাগতিক আর্চারদের দাপট, 6 ইভেন্টের ফাইনালে বাংলাদেশ, স্বর্ণজয়ের প্রত্যাশা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।